বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটি রিট হয়েছে। আদালতে এই রিট করেছে সারদা ফাউন্ডেশন নামক একটি ফাউন্ডেশন, একটি সংস্থা, বেসরকারি সংস্থা, সেটার একজন ভদ্রলোক। সেই রিটটা যখন হয়েছে তখন বলা এটা নিয়েই আলোচনা হচ্ছে যে বাংলাদেশে কি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে কি না। জটিল বিষয়, স্পর্শকাতর বিষয়, কিন্তু এই আলোচনাটা হওয়া জরুরি। এই কারণে জরুরি যে বাংলাদেশের অনেক মানুষ, শিক্ষিত মানুষ, সমাজদার মানুষ এবং বিশেষত আওয়ামী বিরোধী রাজনীতি শিবিরের একটা বড় অংশ, যারা আমি শুধু বলছি না বিএনপি, আমি শুধু বলছি না জামায়াতে ইসলামী, আমি শুধু বলছি না হেফাজতে ইসলাম কিংবা বাম রাজনৈতিক দলগুলো, বাংলাদেশে রাজনীতি করে এরকম একটা বড় অংশ, তারা চাইছেন শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক। শেখ হাসিনার হত্যাকাণ্ডের এই যে ম্যাস কিলিং, অ্যাট্রোসিটিস অথবা জেনোসাইড, যে কথাই বলি না কেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী 650 জন নিহত, আমাদের তথ্য অনুযায়ী 1,500 থেকে 2,000। এই যে হত্যা, ব্যাপক হত্যা, এই ব্যাপক হত্যাকাণ্ডের সাজা হিসেবে শেখ হাসিনার যেমন বিচার, ফাঁসি কিংবা সর্বোচ্চ যে সাজা মৃত্যুদণ্ড, সেটার সাথে সাথে আওয়ামী লীগের রাজনীতি কি হওয়া উচিত সেটি নিয়ে এখন বিতর্ক। এক পক্ষ খুবই স্পষ্ট অবস্থান যে জার্মানিতে নাৎজি পার্টি, যেটি যার মাধ্যমে স্মরণকালের ইতিহাসের সর্ববৃহৎ গণহত্যা হয়েছে, ইহুদি নিধন হয়েছে, তাদের রাজনীতি করার বৈধ কোনো পন্থা জার্মানিতে বিপ্লবীরা রাখেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎজি পার্টি বিলুপ্ত হয়েছে। এখনও পর্যন্ত নাৎজির নাম করে কেউ সেখানে রাজনীতি করতে পারে না। বাংলাদেশের একই যুক্তি দিয়ে বাংলাদেশে এই ব্যাপক গণহত্যার পর আওয়ামী লীগের রাজনীতি কেন নিষিদ্ধ হবে না বাংলাদেশে, সেটি নিয়ে নানান রকম যুক্তি আছে এবং একটা তাড়াও আছে। সেই তাড়ার অংশ হিসেবেই আমি বোধ করি যে রিট হয়েছে যেটা, সেটাই তাড়ার অংশ। কিন্তু বাংলাদেশে কি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত? এটি একটা বড় প্রশ্ন। নিষিদ্ধ হলে কি আমাদের রাজনৈতিক যেসব সমস্যা আছে সেটার কি সমাধান হবে? বড় প্রশ্ন। আওয়ামী লীগের যেই রাজনীতি, যেই গণহত্যার অংশীদার হিসেবে শেখ হাসিনা যদি আমরা এককভাবে দায়ী করি, সেই গণহত্যার দল হিসেবে আওয়ামী লীগ এর দায় এড়াতে পারে কিনা, সেটি একটি যৌক্তিক প্রশ্ন। এই সমস্ত যৌক্তিক প্রশ্নের পরেও যেই প্রশ্নটি আসে সেটি হলো, আইন করে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত কোনো দেশ নিতে পারে কিনা। বলবেন জার্মানি যদি নাৎজি পার্টির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে, যুক্তরাষ্ট্র যদি কু ক্লাক্স ক্লানের মতো এরকম কট্টর ডানপন্থী একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে, তাহলে বাংলাদেশে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না? তাদের জন্য আমি কিছু রেফারেন্স নিয়ে কথা বলছি, আমার কিছু শঙ্কার বিষয়েও আমি খোলামেলা আলাপ করতে চাই। দেখুন, আইন করে রাজনৈতিক দল যদি আপনি নিষিদ্ধ করতে চান, তাহলে প্রথমত আমাদের শেখ হাসিনার যে পলিসি, শেখ হাসিনার যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার সাথে মৌলিক কোনো ফারাক থাকবে না। কেন থাকবে না? বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার সহযোগী হিসেবে কাজ করেছিল জামায়াতে ইসলামী, এমন অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের মৃত্যুদণ্ড দিয়েছে এবং দল হিসেবে জামায়াতে ইসলামী যেহেতু সহযোগী, সেই অভিযোগে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর রাজনীতি কার্যত 14 বছর নিষিদ্ধ করে রেখেছিল, আর আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছিল ক্ষমতা থেকে পতনের 3-4 দিন আগে। এটি আওয়ামী লীগের একটি সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্ত আমরা সবাই সম্মিলিতভাবে মেনে নিয়েছিলাম কিনা, যদি এক পক্ষ বলেন যে না আমরা মেনে নিয়েছিলাম, আমি তাদের জন্য প্রশ্ন, আপনারা যারা মেনে নিয়েছিলেন তারা কি নিষিদ্ধ করার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমর্থন যেটি আছে মাঠে কিংবা বৃদ্ধি পেয়েছে, সেটি আপনারা বন্ধ করতে পেরেছিলেন, না বরঞ্চ এটি চাপাচাপিতে আরও বৃদ্ধি পেয়েছে? আরও একটি প্রশ্ন, সেটা হলো জামায়াতে ইসলামীর এই যে আইন করে নিষিদ্ধ করার প্রেক্ষিতে তাদের রাজনৈতিক বিচরণ, তাদের উত্থান যদি আমরা ঠেকাতে না পারি, আপনাদের কেন মনে হবে যে না, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগের যে মতাদর্শ সেটিকে আমরা চাপিয়ে ফেলতে পারবো, অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং তাদের শক্তিমত্তা যে আরও বাড়বে না, সেই যুক্তি খণ্ডন করবেন কিভাবে? এই প্রশ্নগুলো বিবেচনায় নেওয়ার দাবি রাখে।
এখানে আরও একটি বিষয় আছে। আমি যখন এই বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, আমাদের একজন শ্রদ্ধেয় প্রফেসর, যিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তার সাথে ব্যক্তিগতভাবে আমি যখন আলাপ করছিলাম, তিনি আমাকে একই রকম ধারণা পোষণ করেছিলেন এবং বলেছিলেন যে হত্যাকাণ্ডের বিচার হবে, গণহত্যার বিচার হবে, সেটি স্বাভাবিক এবং সেটা হতেই হবে। কিন্তু আইন করে কোনো রাজনৈতিক দল যদি আপনি নিষিদ্ধ করেন, তাহলে সেই দলের আর আইনের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না, বিধিনিষেধ থাকে না। একটা দল, যেই দলের ক্ষমতায় ছিল বাংলাদেশে অন্তত 3-4টি বার, যেই দলের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সরাসরি সম্পর্ক জড়িত, যেই দল সশস্ত্র রাজনীতিতে অভ্যস্ত এবং ক্যাডার ভিত্তিক রাজনীতিতে অভ্যস্ত, সেই দল যদি আপনি আইন করে নিষিদ্ধ করেন, তাহলে সেই দলের কর্মকাণ্ড আপনি আইন দিয়ে মাপতে পারবেন না, আইন দিয়ে তাদেরকে কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে নিতে পারবেন না। এখন আওয়ামী লীগের জনসমর্থন তারা বলে 33 থেকে 40%। আমি মনে করি যে তাদের জনসমর্থন আপাতত 10 থেকে 12% বেশি নয়। যারা আরও কট্টর চিন্তা করেন, তারা মনে করেন যে না, এই জনসমর্থন 5 থেকে 8% বেশি হওয়ার কথা না, কারণ যেই পরিমাণ অত্যাচার অনাচার তারা করেছে এরই মধ্যে বাংলার মানুষের সাথে, তারা এখন জনপ্রিয়তায় একদম তলানিতে। তো আমি যদি 5% যদি ধরি, 1% যদি হয় 18 কোটি জনগোষ্ঠীর, তাহলে 1,80,000, 1,80,000। আপনি যদি 10% ধরেন, তাহলে 1,80,00,000। তো 1,80,00,000 মানুষকে যদি আইন করে আপনি অবৈধ ঘোষণা করেন এবং তাদের মতাদর্শ করে যদি আপনি ডিসব্যান্ড করে দেন, সেই ডিসব্যান্ড মতাদর্শের মধ্যে 1,80,00,000-এর মধ্যেও যদি 10% মানুষ সশস্ত্র অস্থিতিশীলতার চেষ্টা করে, আপনি সেই দেশকে আপনি স্থিতিশীল তৈরি করতে পারবেন কিনা? আপনি সেই দেশে রিকনসিলিয়েশন অর্থাৎ দীর্ঘমেয়াদী ভালো পরিকল্পনা করতে পারবেন কিনা? যৌক্তিক প্রশ্ন এগুলা। আমাদের দরকার ছিল, বিপ্লব ছিল একটাই, সেটি হলো স্বৈরশাসনের অবসান, স্বৈরতন্ত্রের পতন। এবং স্বৈরতন্ত্র পতন ঘটাতে যেয়ে, পতনের পর আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, ইনক্লুসিভ সোসাইটি চাই, আমাদের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার চাই, বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা যেগুলোকে ধ্বংস করেছে সেগুলোকে আমরা সংস্কার করে জনগণের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। সেটাই ছিল আমাদের দাবি, একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই দাবির পেছনে লড়তে যেয়ে যেটা হয়েছে, আমরা অনেকগুলো প্রাণকে হারিয়ে ফেলেছি এবং শেখ হাসিনার কারণে তার যে দলীয় আনুগত্য বাহিনী, পুলিশ এবং দলের লেঠেল বাহিনী, যাদের হাতে তিনি অস্ত্র এবং রামদা তুলে দিয়েছিলেন, হেলমেট তুলে দিয়েছিলেন, তাদের নির্যাতনে এতগুলো মানুষের প্রাণহানি ঘটেছে। তো এই প্রাণহানি ঘটার পর এখন আমরা আগে যে দাবিতে ছিলাম, কেবলমাত্র শেখ হাসিনার পতন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, প্রাণহানি ঘটার পরে আমরা নতুন করে দাবি তুলছি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। এই দাবিটা হয়তো উঠতো না যদি শেখ হাসিনা এই সমস্ত দায় নিয়ে আগেই পদত্যাগ করতেন, প্রাণহানি কম ঘটতো এবং তিনি দেশে থাকতেন, বিচারের কাঠগড়ায় মুখোমুখি হতেন। তিনি আওয়ামী লীগকে এতিম করে দিয়ে, একেবারে বিধ্বস্ত বানিয়ে দিয়ে তিনি দেশ থেকে পালিয়েছেন এবং আওয়ামী লীগের জনগোষ্ঠী একটা এতিম হয়ে গিয়েছে। তারা তার উপর ভরসা করে যেসব অস্ত্র, চাপাতি, বন্দুক নিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তারাও এতিম হয়ে গিয়েছে। তো এই এতিম একটা জনগোষ্ঠী, যেটি বাংলাদেশের এর মধ্যে সংখ্যালঘু দলে পরিণত হয়েছে, সেই সংখ্যালঘু দলকে আপনি নিষিদ্ধ করবেন আইন করে এবং তারা সব সুবোধ বালকের মতো ভালো হয়ে যাবে এবং আইন মেনে তারা আর কোথাও কোনো অস্থিতিশীলতার কাজ করবে না, সেটি ভাবা কতটা সহজ আর বাস্তবতা কতটা কঠিন, সেটি যারা জামায়াতে ইসলামীর যারা সমর্থক আছেন তারা নিজেরা একটু বিবেচনা করে দেখলেও এইটার সলিউশন পেয়ে যাবেন। যে আপনাদেরকে নিষিদ্ধ করার প্রচেষ্টাতে আপনারা দ্বিগুণ শক্তিশালী কিংবা দ্বিগুণ মূল্যবান নিয়ে মাঠে নেমেছিলেন, নাকি সব ভয়ে ঘরে ঢুকে ফেলেছিলেন। আওয়ামী লীগের ক্ষেত্রে কেন তাহলে সেটা হবে যে তারা দ্বিগুণ মনোবল নিয়ে মাঠে না নেমে কেন ঘরে ঢুকে যাবে, সেটা হবে। এটা আমার একটা ভাবনার অবকাশ ছুড়ে দিলাম আমি মাত্র। এর বাইরে অনেক রকম আন্তর্জাতিক বিষয়াবলী আছে। আইন করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেটি দেশীয়ভাবে আপনি সমর্থন পেলেও বিদেশে আপনি সমর্থন পাবেন না। যারা গণতন্ত্র বিশ্বাস করে, তারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে, তারা কখনোই একটি সরকারের অপরাধকে একটি রাজনৈতিক দলের অপরাধ হিসেবে বিবেচনা করবে না। এর বাইরে আছে ভারত, বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র। আমি অনেক আলোচনায় বলেছি যে আমাদের ভাগ্য আমরা বদলাতে পারি আমাদের দারুণ নিদারুণ প্রচেষ্টা এবং স্রষ্টার সমর্থনে, কিন্তু আমরা আমাদের প্রতিবেশী বদলাতে পারি না, যেহেতু
আমাদের দেশ উঠিয়ে নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা অনেক সময় যেটা করতে পারি সেটা হলো প্রতিবেশীর আচার আচরণকে আমরা জবাব দিতে পারি এমনভাবে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই, এবং আমাদের যে মূল আকাঙ্ক্ষা কি অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, সেই অর্থনৈতিক মুক্তি এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের দরকার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। সেই স্থিতিশীলতার জন্য আমরা এমন করতে পারি যে প্রতিবেশী যারা আছেন, যারা হস্টাইল, যারা আমাদের সাথে শত্রুতাপূর্ণ, তাদেরকে আমরা যদি যুদ্ধ দিয়ে মোকাবেলা করতে চাই, সেই যুদ্ধে আমাদের জয়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে বলে আমরা মনে করি না। আমি মনে করি না, ব্যক্তিগতভাবে অন্তত। আমি মনে করি যে এরকম যুদ্ধংদেহী প্রতিবেশীকে কৌশলে পরাস্ত করতে হবে, যেই পরাস্ত আমরা এরই মধ্যে করে ফেলেছি। তাদের সবচেয়ে বড় প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে কী ছিল? ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তাকে আমরা পরাস্ত করেছি সম্মিলিতভাবে। ভারতকে পরাস্ত করার আরও একটা বড় উপায় হচ্ছে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যাওয়া, জ্ঞান বিজ্ঞান চর্চা এবং অর্থনৈতিকভাবে যদি আমরা পরাস্ত করতে পারি, সেটাই হবে ভারতকে আসলে পরাস্ত করা। কিন্তু সেটা না করে যদি আমরা এই অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগকে সেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য হাতে অস্ত্র তুলে দেই, আমার মনে হয় এটা, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, তাহলে সেটার সুবিধা নেবে ভারত, এবং এইটা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে অস্থিতিশীল রাখার জন্য ভারতের যে এজেন্ডা, আওয়ামী লীগের যে এজেন্ডা, সেটি বাস্তবায়িত হবে। আমরা সেই ফাঁদে পা দেব কিনা সেটি একটি বিষয়। আমি আলোচনাটা শেষ করব ফাহাম আব্দুস সালামের একটি স্ট্যাটাস পড়ে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হওয়া উচিত, এই প্রশ্নটি বাংলাদেশের প্রায় সবার, বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান বলে আমার মনে হয়েছে। আমি এই মত পোষণ করি না। এই জন্য না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো কাজ করে নাই। আমি সিম্পলি মনে করি যে একটা দেশের বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা পার্লামেন্ট বা সুপ্রিম কোর্টের থাকা উচিত না, কোনোভাবেই থাকা উচিত না। একান্তই যদি মনে হয় যে কোনো দলকে নিষিদ্ধ করতে হবে, সেক্ষেত্রে গণভোট করতে হবে, এবং গণভোটেও কনসেন্টের বার উপরে উঠাতে হবে, অর্থাৎ ন্যূনতম 70% ভোট পড়তে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে। বলাই বাহুল্য, আমি একটি পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার বিপক্ষে, তবে আওয়ামী লীগ অবশ্যই কালেকটিভ পানিশমেন্ট ডিজার্ভ করে। ন্যূনতম যে শাস্তি তারা পেতেই পারে সেটা হলো দল হিসেবে তারা থাকতে পারবে, কিন্তু আওয়ামী লীগ 3টি জাতীয় নির্বাচনে তারা পার্টিসিপেট করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ বা এই ধরনের নামে, সমুচ্চারিত নামে, যেহেতু তারা 3টি নির্বাচন রিগ করেছে, আগের 3টি নির্বাচন তারা কারচুপি করেছে। আর 2 নম্বর পরামর্শ সে দিয়েছে, সে বলছে 2014, 2018 আর 2024 এই ফেক নির্বাচনে যারা আওয়ামী লীগের বিজয়ী এমপি, তাদের জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চিরতরে নিষিদ্ধ। আমি মনে করি যে উপরোক্ত সাজা হলে নিম্নতম সাজা যা আওয়ামী লীগ পেতেই পারে। এটি হলো তার যুক্তি। আপনাদের নিশ্চয়ই এই যুক্তির বিশ্বাস হওয়ার কথা, কিংবা এই যুক্তির কাছাকাছি আমি যে এতক্ষণ যে আলোচনা করলাম সেটা এটার কাছাকাছি থাকার কথা। এখানে তার এই বক্তব্যের সাথে আমি আমার যেটা উত্তর আমি লিখেছি সেটি হলো, আমার হিসেবে যদি আপনি গণহত্যায় হুকুমদাতাকে এবং শীর্ষ সহযোগী তাদের যে ফাঁসি যদি নিশ্চিত করতে পারেন স্পেশাল ট্রাইব্যুনে, তখন এমনিতেই নেতৃত্বশূন্য হবে আওয়ামী লীগ, আর জনধিক্ষারের দল হিসেবে ক্ষমতার বাইরে থাকবে আওয়ামী লীগ অন্তত আগামী 5টি নির্বাচন। অন্যদিকে আমাদের মতাদর্শের যে লড়াই, সেটাকে এগিয়ে নিতে হবে। একটা পরিপূর্ণ নির্বাচন ব্যবস্থা থাকতে হবে, যেন মানুষ ভোট না দিতে পেরে সাফোকেটেড ফিল না করে, এবং নিজেরা আমরা সেই আমাদের যে নির্বাচন ব্যবস্থা সেটাতে আমাদের অটুট থাকতে হবে। নিষিদ্ধ করাটা কোনো রাজনৈতিক সমাধান নয়। তো এটি হলো আমার অবস্থান। আমি এই অবস্থান আপনাদের সামনে পুনর্ব্যক্ত করেই আমি আপনাদের ভাবনার যে জায়গাটা সেটি আরও উন্মুক্ত করতে চাই, যে আপনারা কি মনে করেন, দল হিসেবে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত? এইটাতে যদি গণভোট হয়, আপনার কি মনে হয় 70% মানুষ ভোট দিবে তাদের পক্ষে? এবং গণভোট করাটাও কি একটা পদক্ষেপ হওয়া উচিত, না তাদেরকে এমন রাজনৈতিক মতাদর্শ দিয়ে তাদেরকে মোকাবেলা করা উচিত যে তারা একটা গণহত্যার জেনোসাইডের দল, তারা স্বৈরাচারের দল, এবং যেই সমস্ত কর্মকাণ্ড গতটা 15 বছর তারা করেছে সেগুলো জনমনে আরও বেশি ছড়িয়ে দিয়ে কালেকটিভভাবে তারা যেন বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে আর কখনো সগর্বে বিচরণ না করতে পারে,
সেটির একটা সামগ্রিক ব্যবস্থা করা, একটা মুনাফাকের দল হিসেবে। বিডি নিউজ একটি প্রতিবেদন তৈরি করেছে। অ্যাডভোকেট কামরুল ইসলামকে ফোনে তারা চেষ্টা করেছিলেন যে কোনো একটা বিষয়ের মতামত জানতে চাচ্ছিলেন, তখন বলছেন যে আগে জীবন বাঁচাই, পরে রাজনীতি পরে। নেত্রী আমাদের কোনো নির্দেশনা দিয়ে যাননি। আজকে 15 আগস্টের পরে 21শে আগস্ট যখন আলোচনা করছি, শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা হয়েছিল বলে তার অভিযোগ, এবং এটা ইতিহাসের সত্য নির্মমতা যে একটা ভয়ঙ্কর গ্রেনেড হামলা হয়েছিল এবং তার ওই সমাবেশে আইভি রহমান সহ অনেকে নিহত হয়েছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। সেই 21শে আগস্ট আওয়ামী লীগের দলীয়ভাবে কোনো কার্যক্রম পরিচালনা করার মতো সাংগঠনিক শক্তি আওয়ামী লীগের অবশিষ্ট নেই। 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে, হত্যাবার্ষিকীতে আওয়ামী লীগ কালেকটিভভাবে রাজপথে দাঁড়াতে পারেনি, তাদের কোনো সেই সাংগঠনিক শক্তি নেই। আজকে মাঠপথের কোনো আওয়ামী লীগ নেতাই নেই, কোনো সংগঠন নেই একটা বৃহৎ কিছু করবে। তাদের একেবারে টপ টু বটম এখন পালিয়ে বেড়াচ্ছে, এবং এই পালিয়ে বেড়ানোটা আরও অনেক দিন অব্যাহত থাকবে। কিন্তু তাই বলে বছরের পর বছর, যুগের পর যুগ তারা পালিয়ে বেড়াবে না। মূল প্রশ্ন যেটা, সেটা হলো গণহত্যার অভিযোগে যদি শেখ হাসিনাকে স্পেশাল ট্রাইব্যুনালে আপনি সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে পারেন, আওয়ামী লীগের নেতৃত্ব কে আসবে সেটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা শেখ রেহানার পরিবারের কেউ আওয়ামী লীগের হাল ধরবে না। হাল যদি ধরতে হয় তাহলে ধরবে সজীব ওয়াজেদ জয়। এখন সজীব ওয়াজেদ জয়ের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে ক্যাপাসিটি, একজন যুক্তরাষ্ট্রীয় বাসিন্দা এবং বাংলার মাটি মানুষের সাথে যার কোনো সম্পর্ক নেই, বাংলা ভাষাটাও যে শুদ্ধভাবে বলতে পারে না, সে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের হাল ধরে কতখানি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন, সেটি আপনারা যদি না বুঝে থাকেন, সেটি একটা দূরদর্শিতার অভাব। আমি অন্তত আমার জায়গা থেকে বুঝি, শেখ হাসিনাকে যদি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সজীব ওয়াজেদ জয় যদি আওয়ামী লীগের হাল ধরেন, সেটি এই আওয়ামী লীগের যে রাজনৈতিক বৈকল্য এবং এতিমপনা এবং সংখ্যালঘু দল, সেখান থেকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসার সম্ভাবনা খুব একেবারে নাই বললেই চলে। মিরাকল রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু সব হিসাব আপনি যদি মিলিয়ে দেখেন, এই দলটার আর সামনে আসার কোনো ক্যাপাসিটি নেই। তো সেরকম একটা ভবিষ্যৎ যখন আমাদের হাতে, এবং আমাদের হাতে যখন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে বিচার করার সুবর্ণ একটা সুযোগ, সেটাকে কেন আমরা হাতছাড়া করে শুধুমাত্র আইন দিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব? যেই রিট আদালতে হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই ধরনের একটা হুমসিকাল সিদ্ধান্ত আসার আগ দিয়ে আমরা কেন এই বিষয়গুলো নিয়ে ভাববো না, সেটি আমার অবস্থান, এবং সেই অবস্থানটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম।